শুনছেন জীবনানন্দ দাশের গল্প অশ্বত্থের ডালে। গল্প পাঠ সৌম্যদেব বসু। রাত যখন খুব গভীর হয় সবাই অবশ্যই ঘুমিয়ে থাকে। পাড়াগাঁয়ে ঘুম খুব চট করে আসে। রাত 9টা বাজতে বাজতে চারদিক যায় নির্জন হয়ে। মানুষ তখন পৃথিবীর পিঠ ছেড়ে ঘুমের জগতে চলে গেছে। রাজ্যটা তখন পেঁচার, বাদুড়ের, জোনাকিদের, জ্যোৎস্নার অন্ধকারের, নক্ষত্রের। আমাদের এই খড়ের ঘরের সব কটি প্রাণী ঘুমিয়েছে। বাবা, মা, আমাদের মেয়েটি, মেয়েটির মা, আমার বোন। ঘরের উত্তর দিকের একটা কোণে আমার কোঠা, ছোট্ট একটা কোঠা। একটা টেবিল রয়েছে, একটা চেয়ার, বইয়ের আলমারি একটা, আর খাট একখানা। আমি একাই এখানে থাকি। বিয়ের আগে যেমন ছিলাম তেমনই আছে। নিজেকে অবিবাহিত একাকী মানুষ ভাবতে বেশ লাগে, বিশেষত এই শীতের রাতে এই পাড়া গাঁয়ে। 9টার থেকেই সকলে ঘুমোচ্ছে। রাত এখন 11টা। খাটের বিছানার কাছে চেয়ারের উপর ডিটমারের লণ্ঠনটা। বিছানায় শুয়ে আমি পড়ছি। নতুন বই কোথাও কিছু নেই। পাড়াগাঁর মতো জায়গা বই থাকবে কোত্থেকে? কলকাতার থেকে নতুন নতুন বই কিনে আনবার জন্যে সঙ্গতি আমার নেই। অনেক দিন হলো ঘুচে গেছে, কোনো সংগ্রহ নেই। বছরের পর বছর ঘুরে যায়, কলকাতার মুখ দেখতে পারি না। নতুনতার খোঁজে খবরের কাগজ পড়ি, তাই সেই 5টার থেকে পড়তে শুরু করেছি। তারপর এই 11টার সময় কাগজটা ভাঁজ করে রাখলাম। চোখ ব্যথা করছে। এতক্ষণ ধরে খবরের কাগজ পড়ার কোনো দরকার ছিল না। গত 10 বছরের ভিতর দেশে বিদেশে যে সুন্দর সুন্দর বই সব বেরিয়ে গেছে, সেগুলোর কোনো খবরই আমি রাখি না। সবগুলোই পড়তে ইচ্ছে করে, কিন্তু একটাও পাবার আশা নেই। বরজাইস টাইপের 2-4টে নতুন ইংরেজি উপন্যাস আছে হুইলারের দোকানের। চোখের কষ্টের জন্য এতদিন পড়িনি, কিন্তু আজ ঘুম পাচ্ছে না। গল্প পড়তে ইচ্ছে করছে। আলমারির থেকে একটা হুইলারের নভেল বের করে নেব নাকি ভাবছি। বিছানা ছেড়ে উঠে দাঁড়াই। 2টো জানালাই খোলা। শুয়েছিলাম যখন তখন অন্ধকার। এখন দেখি চমৎকার জ্যোৎস্নায় চারিদিক ভরে গেছে। কোথাও একটি লোকও নেই। যতদূর চোখ যায় চারদিককার ধানের জমি। 1 মাস 2 মাস হলো ধান কাটা হয়ে গেছে। মাঠে মাঠে খড় পড়ে আছে শুধু। আমার জানলার পাশের মস্ত বড় চালতা গাছটার ডালপালা নড়ে উঠল। কয়েকটা বাদুড় এসে বসেছে। চালতার বড় বড় পাতার কিনার থেকে ঝরঝর করে শিশির ঝরে পড়ল। খড়ের মাঠ দিয়ে 2টো খ্যাঁকশিয়াল দৌড়ে চলেছে। জ্যোৎস্নায় অনেক দূর অবধি তাদের দেখা যায়। ঢের দূরে বনমোরগ ডাকছে। শিয়ালরা সেই উদ্দেশ্যেই চলল নাকি? মজুমদাররা তাদের পরিবারের কারু কারু চিতার উপর মঠ দিয়েছিল। ছোট ছোট মঠ, অনেক দিনকার। ইট চুন খসে গেছে। 4-5টা মস্ত মস্ত পেয়ারা গাছের ঘন ঘন ডালপালা জ্যোৎস্নায় মঠের উপর ঝুলে পড়েছে। বড় সুন্দর দেখায়। অনেকক্ষণ তাকিয়ে দেখি। মজুমদারদের শেষ নাতিটি কলকাতায় গিয়ে দেশে আর ফিরে আসেনি। শোনা যায় সেখানে সে বড় দুর্দশায় আছে, কিন্তু তবুও কলকাতা নাকি ভালো লাগে তার। বিস্মিত হয়ে ভাবতে থাকি, এ কেমন কথা? মজুমদারদের মস্ত বড় বাড়িটা খাঁ খাঁ করছে। জ্যোৎস্নায় কেমন একরকম রূপ যেন ওই বাড়িটার। এইসব ফেলে ছেলেটি কলকাতায় রইল। মঠগুলোর গায়ে গলায় পেয়ারা গাছের ডালপালা আর জ্যোৎস্না। শীতের রাত্রে এক গভীর আকর্ষণের জিনিস আমার। তাকিয়ে তাকিয়ে এর সৌন্দর্য আমি শেষ করতে পারি না। একটা চুরুট জ্বালাই। মজুমদারদের উঠানের জামরুল গাছে
লক্ষ্মী পেঁচা ডাকছে, মনে হয় যেন হরনাথ মজুমদার মশাই। বেশ গাইতে পারতেন। জামরুলের ডালে বসে সুর সাধছেন। সুর এবার আরো খানিকটা গভীর, কেমন কাতর যেন, তবুও অবসাদের ব্যথা নেই। কেমন একটা নিদারুণ প্রশ্নের মতো যেন একবার পরক্ষণেই। দরজা খুলে নেমে পড়ি, মজুমদারদের উঠোনের দিকে যাই। পাখিটা এবার ক্রমাগত কয়েকটা মর্মান্তিক জিজ্ঞাসা করে উড়ে যায়। বেউড় বাঁশের জঙ্গলের দিকে চলে গেছে। বাঁশগুলো মজুমদারদের। একটি ভদ্রলোক মজুমদারদের দরদালানের বারান্দায় বসেছিলেন। বললেন, কে? আমি। তুমি কে? আমি নির্মল। বংশলোচন চকির থেকে উঠে দাঁড়িয়ে চশমা এঁটে আমার দিকে খুব নজর দিয়ে তাকালো। তারপর ধীরে ধীরে চশমা খুলে ফেলে বললে, হ্যাঁ। বিশেষ হলো তো? তা হলো। গলার স্বরে চিনতে পারেন না? তা পারি, তবু চোখ দিয়ে মীমাংসা করে নিতে হয়। এত রাত করে এখানে যে একটা পেঁচা ডাকছিল। পেঁচা ডাকছিল? বংশলোচন সন্দিগ্ধভাবে আমার দিকে তাকালো। হ্যাঁ, এই তো আপনাদের জামরুল গাছে। কই, শুনিনি তো। আপনি হয়তো ঘুমিয়েছিলেন। না, ঘুমোই না আমি। কোনো দিনও ঘুমোই না তো। কোনো দিনও না? এই তো তুমি সুরসুর করে চলে এলে, অমনি টের পেয়ে হাঁক দিলাম কি করে। সারা রাত এই রকম। সারা রাত? এক রাত দুরাত শুধু। তবে এই 12 বছর হলো ঘুমোচ্ছি না। 12 বছর না ঘুমিয়ে মানুষ বাঁচে বংশলোচনদা? সাধারণত বাঁচে না। তবে সিদ্ধ হতে হয় গরম জলে। বংশলোচন তার এক চোখ তুলে কটমট করে আমার দিকে মিনিট 3 তাকিয়ে ধমক দিয়ে বলে উঠল, ফের। হুঁকোটা ধরে বললে, যা বলছি, চলে যা এখান থেকে। যা নয় তাই। দিন তামাক সেজে দিচ্ছে। আবার ভালো মানুষই করতে হয়েছে। কলকেটা দিল, টিকে জ্বালিয়ে ফুঁ দিচ্ছিলাম। বংশলোচন বললে, গরম জলে কি মানুষ সিদ্ধ হয় নাকি রে হতভাগা? তবে সিদ্ধ হয় ছোট ডিম। এই নিন, এবার তামাক ধরেছে। কলকেটা তুলে নিয়ে বললে, একটা ওষুধ খেতে হয়। কিসের জন্যে? ঘুমটাকে জয় করতে হলে। কি ওষুধ? তা তোমাকে আমি বলবো কেন? আপিং। মুখে নুড়ো তোমার। আপিংয়ে তো ঘুম আরো বাড়ে রে। তবে কি ওষুধ আবার? তা আমি সকলকে বলি না। এই গাঁয়ে কেউ জানে না? এই মুল্লুকে কেউ না। তবে? বংশলোচন তামাক টানতে টানতে মাথা নেড়ে বললে, এসব খবর আমি কাউকে দেই না। হুঁকোটা নামিয়ে কলকেতে 2-3টে ফুঁ দিয়ে বললে, তবে তুমি একজনকে ধরে ফেলেছিলে প্রায়। আমি? কখন? এই তো একটু আগে। কাকে ধরেছিলাম? তার বলবো না। ঘাড় হেঁট করে অত্যন্ত কঠিনভাবে চিন্তা করতে লাগলাম। একটু আগে কাকে আবার ধরে রেখেছিলাম? কে আবার পথে এলো? হে, তুমি ভেবে বের করতে পারবে না। মিছিমিছি মাথা গরম হবে। যাও যাও, ঘুমোগে যাও। বউটাকে মিছিমিছি কষ্ট দাও কেন? সে আবার কি কষ্ট পাচ্ছে? ট্যাঁকটাকে বউ কষ্ট পায় না? এই শীতের রাতে আমি বেরিয়ে গেলে। ট্যাঁক ট্যাঁকে? বংশলোচন কোনো উত্তর দিল না। বললাম, বউ ঘুমিয়েছে। চুলোয় যাক। আমার মেয়েও ঘুমিয়েছে। কার পাশে শুয়ে শুয়ে? কে? তোমার খুকি তার মায়ের পাশে। আর তুমি? আমি ওই উত্তরের দিকের ঘরটায় শুই। একা? হ্যাঁ। ও ও তাহলে বউয়ের সঙ্গে বনে না বলো? থাক, বলতে হবে না কিছু। আজকালকার ছেলেদের কারুরই বনে না, সে আমি ভালো করেই জানি।
মাথা হেঁট করে আবার ভাবতে লাগলাম। মুখ তুলে বললাম, আচ্ছা, পথে আস্তে আস্তে একটা খ্যাঁক শেয়াল দেখলাম, সেইটে? বংশলোচন দাঁত মুখ খিঁচিয়ে, এই হুঁকো ভাঙবো তোমার পিঠে। তামাকে টান দিয়ে বললে, নইলে এমন শীতের রাতে একা এক কোণে শুয়ে পড়ে থাকা আর এইখানে আড্ডা দিতে আসা, সে আমি জানি। হুঁকোটা দেয়ালে ঠেস দিয়ে রেখে বললে, মজুমদার মশাই মারা গেলেন ৯৫ বছর বয়সে। কে, হরনাথ ঠাকুরদা? আজ্ঞে। না না, অত বয়স হয়নি, তার গিন্নির হয়েছিল ৯০। বংশলোচন বললেন, গিন্নি মরবার ৬ মাস পরেই কর্তা গেলেন। যাওয়ার সময় আমাকে বলে গেলেন, এই ৬টা মাস শুধু আলাদা ঘরে আলাদা বিছানায় শুয়ে গেলাম, আর এক ঘরে এক বিছানায় শুতে যাচ্ছি। ইস, হ্যাঁ, এইসব সাবেক কালের লোক, আজকাল আর এরকম হয় না। সব ফাজিল ফক্কর চোর বদমাশে শহর বাজার ভরে গেছে। ধর্ম আছে না নিয়ম আছে? না। তামাকটা একবার ধরাও তো। ধরাচ্ছিলাম। তোমার বয়স এখন কত? ৩৫। হ্যাঁ, আর ৫ বছর। ৫ বছর? হ্যাঁ। তারপর? তারপর পৃথিবী ধ্বংস। কেন? কলি ফুরিয়ে গেল। এত তাড়াতাড়ি? কলির আর তো বেশি দিন নয়। অধর্ম, অবিচার এসব বেশি দিন টিকতে পারে না। তামাক সেজে দিলাম। অত্যন্ত প্রসন্ন হয়ে বললে, কাউকে বলিনি, কিন্তু তোমাকে বলছি। কি কথা? এই যে একটু আগে তুমি জানতে চাচ্ছিলে ঘুমের ওষুধ। ওষুধের কথা অবশ্যই আমি বলবো না, কিন্তু পেঁচার ডাক শুনেই তো তুমি এখানে এসেছিলে। হ্যাঁ, তোমাকে ডেকে এনেছে। কে? এই পেঁচা। সত্যি? তোমাকে আসতেই হতো। তাই নাকি? নিজের চোখেও তো দেখলে, না এসে পারলে না। তাই তো। কোন গাছে পেঁচা ডাকছিল বলো তো? এই জামরুল গাছটায়? জামরুল গাছে নয়। তবে তুমি টাওর করতে পারোনি, তাই এরকম ভুল হয়। মহানিম গাছের মগ ডালে চড়ে ডাকছিল। তা হবে। কটা পেঁচা ডাকছিল বলো তো? একটা। বংশলোচন মাথা নেড়ে বললে, না গো না। তবে? ১ জোড়া। অতটা তো আমি শুনিনি। ডাক শুনেছ এই যথেষ্ট, সবাই শোনে না। কিরকম? মজুমদার মশাই যার উপর অনুগ্রহ করেন সেই শোনে। তবে লোকে যে বলে মজুমদার মশাই পেঁচা হয়ে গেছেন, তা সত্যি? কোন লোকে বলে আবার? ২-১ জনের কাছ থেকে শুনেছি। মিথ্যে কথা বলো না, আমার কাছ থেকে শুনেছ শুধু। এসব তথ্য এ গায়ে আমি একা শুধু জানি। খবরদার, আর কাউকে বলো না কিন্তু এসব। মজুমদার মশাই পেঁচা হয়ে গেছেন এ নিয়ে তারা হাসাহাসি করবে, কিন্তু হাসি তামাশার জিনিস এ নয়। বংশলোচন মিনিট ৩ তামাক টেনে নিয়ে, মজুমদার মশাইকে বাধ্য হয়ে পেঁচা হতে হলো। বংশলোচনের মুখের দিকে তাকালাম। কালো চোখ ঘুরিয়ে বললে, গিন্নি ৬ মাস আগে মরে এই অশ্বত্থের ডালে পেচকি হয়ে বসলো কি না? এই অশ্বত্থ গাছে? হ্যাঁ। বাপরে, আপনি কি করে জানলেন? আমি ঘুমোই না কিনা সব টের পাই। তারপর? তামাকে এক টান দিয়ে বললে, কাজেই মজুমদার মশাই আর মানুষের শরীর ধরতে চাইলেন না, নইলে রাজপুতানার এক মস্ত বড় রাজার ঔরসে জন্মাবার কথা ছিল তার। কার? মজুমদার মশাইয়ের? হ্যাঁ, কিন্তু তিনি তা চাইলেন না। তাহলে গিন্নিকে হারাতে হয় যে। তাই নাকি? এ তো খুব গভীর ভালোবাসার কথা।
এই রকম ভালোবাসা সাবেককালে হতো, আজকাল হয় না। হ্যাঁ, তার নমুনা তো তুমি। রাত 2টো অবধি একটা কানার সঙ্গে ইয়ার্কি দিচ্ছ বলে হো হো করে হেসে ফেলল। লোকটা এমনি ভাবে শীতের রাত জমাতে পারে।